অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন হারুকি মুরাকামির লেখা নরওয়েজিয়ান উড গল্পের তৃতীয় পর্ব। সেদিনের পর প্রায় 1 বছর হয়ে গেছে নাওকোর সাথে দেখা হয়নি। আর এই 1 বছরে সে এত ওজন হারিয়েছিল যে মনে হচ্ছিল অন্য কোনো মানুষ। তার ফোলা গাল পুরোপুরি অদৃশ্য, কাঁধ শুকিয়ে সোজা হয়ে গেছিল। এমন না যে তাকে অসুস্থ বা হাড়গিলে টাইপ লাগছিল। এই শোকানোর পর একদম স্বাভাবিক মানুষ লাগছিল, আর আগের চেয়েও সুন্দর। সেটা আমি তাকে বলতে চেয়েও বলতে পারিনি, উপযুক্ত ভাষা পাইনি। আমাদের দেখা করার কোনো প্ল্যান ছিল না, সো কমিউটার লাইনে হঠাৎ করে দেখা হয়ে গেল। সে একা একা একটা মুভি দেখতে যাচ্ছিল, আর আমি কান্ডাতে একটা বইয়ের দোকানে যাচ্ছিলাম। কারোরটাই জরুরি কিছু ছিল না। সে বুদ্ধি দিল নেমে পড়ার জন্য। ইয়োৎসুয়াতে আমরা যেমন করে নেমেছিলাম, যা ভাবা তাই কাজ। পুরনো দুর্গের পাশের রাস্তা দিয়ে আমরা একাকী হাঁটতে লাগলাম। আমি বুঝতে পারছিলাম না কেন নাওকো ট্রেন থেকে নেমে যেতে চাইল, কারণ আমাদের কথা বলার মতো কিছু ছিল না। রাস্তায় উঠে নাওকো জোরে জোরে হাঁটতে লাগলো। একটু দূরত্ব রেখে তার পিছে পিছে আমি যেতে লাগলাম। একসাথে হাঁটতে পারতাম, কিন্তু মনের ভেতর কিছু একটা আমায় বিরত রেখেছিল। আমি পেছন থেকে ওর কাঁধ আর লম্বা চুলের উপর নজর রাখছিলাম। সে একটা বড় বাদামে ব্যারেট পরেছিল, আর যখন মাথা ঘোরাচ্ছিল তখন ওর ছোট্ট সাদা কান দেখতে পাচ্ছিলাম। মাঝে মাঝে সে ঘুরে কিছু একটা বলছিল। কখনো উত্তর দিচ্ছিলাম, কখনো বা উত্তর দেওয়ার মতো কিছু পাচ্ছিলাম না। বাকি সময় শুনতেই পাইনি সে কি বলল। তাতে অবশ্য তার কিছু আসছে যাচ্ছিল না। যখনই বলা শেষ অমনি সামনে ঘুরে হাঁটছিল। আমি নিজেকেই নিজে শোনালাম, বাহ, হাঁটাহাঁটি করার জন্য কি চমৎকার একটা দিন। কিন্তু নাওকোর হাঁটা দেখে মনে হচ্ছিল না যে এটা কোনো সাধারণ হাঁটাহাঁটি। সে ইয়াদাবাসী থেকে ডানে মোড় নিয়ে এই মোটে উঠল। জিনবসুর ক্রসিং পার হলো, আসানো মেজুতে পাহাড়ে উঠল, হঙ্গেতে গিয়ে নামল। তারপর ট্রলির লাইন ধরে কামাগোতে গিয়ে পৌঁছল। আমরা যখন কামাগোতে পৌঁছলাম তখন প্রায় সূর্য ডুবে গেছে। আকাশ জুড়ে নেমেছে বসন্তের নরম সন্ধ্যা। কোথায় আমরা? তখন যেন নাওকোর খেয়াল হলো চারপাশ নিয়ে। কমাগুমে, বললাম তাকে। খেয়াল করনি? আমরা বিশাল এক চক্কর দিয়ে ফেলেছি। আমরা এখানে কেন আসলাম? তুমি আমাকে এখানে নিয়ে এসছো, আমি শুধু তোমার পিছু পিছু এসেছি। স্টেশনের এক দোকানে আমরা গিয়ে বসলাম নুডলস খেতে। এমন পিপাসা পেয়েছিল, আমি একা 1 মগ বিয়ার ঢকঢক করে গলায় ঢাললাম। খাবারের অর্ডার থেকে শুরু করে খাওয়া শেষ হওয়া পর্যন্ত আমরা কোনো কথা বলিনি। আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছিলাম, আর ওর টেবিলের উপর হাত রেখে আবারও কিছু নিয়ে চিন্তা করছিল। টিভিতে বলছিল ঘোরাফেরার সব জায়গাগুলোতে ভিড় কেমন বাড়ছে, আর আমরা কিনা ইয়াৎসুয়াতে থেকে কমুটোতে হেঁটে হেঁটে চলে এলাম। মনে মনে ভাবছিলাম আমি। তোমার স্বাস্থ্য বেশ ভালো হয়েছে, নুডলস শেষ করে বললাম তাকে। অবাক হয়েছ? একদম। তুমি বোধহয় জানো না, জুনিয়র হাই স্কুলে থাকতে আমি লং ডিস্টেন্স রানার ছিলাম। 10-15 কিলোমিটার দৌড়াতাম, আর বাবা রবিবার দিন আমাকে মাউন্টেন ক্লাইম্বে নিয়ে যেতেন। তুমি তো আমাদের বাড়ি চিনতে, পাশেই পাহাড় পর্বত। আমার পা তাই বেশ মজবুত। দেখে কিন্তু মনে হয় না, বললাম তাকে। জানি, উত্তর দিল সে। সবাই মনে করে আমি ছোট্ট, নরম ধরনের একটা মেয়ে। কিন্তু বইয়ের মোড়ক দেখে কি কখনো বইয়ের ভেতরটা কিরকম তা বোঝা যায়? একটু হেসে বলল, আমারও একই কথা। শেষ আমি। হো সরি, আমি তোমাকে সারাদিন হাঁটিয়ে মারলাম। না, আমি খুশি যে আমাদের কথা বলার জন্য একটা সুযোগ অন্তত হলো। আগে তো কখনো আমরা এরকম করিনি, মানে শুধু আমরা দুজন।
আগে কবে কি কথা হয়েছে তা মনে করতে ব্যর্থ হলাম। সে টেবিলের অ্যাস্ট্রাটা নিয়ে খেলছিল। আমি ভাবছিলাম, বলল এবার, তোমার যদি কোনো সমস্যা না থাকে, মানে যদি কোনো সমস্যা মনে না হয়, আমরা কি আবার দেখা করতে পারি? আমি জানি তোমাকে এরকম অনুরোধ করার অধিকার আমার নেই। অধিকার? মানে? সে আরক্তিম হয়ে গেল। আমার প্রতিক্রিয়াটা বোধহয় একটু বেশি কঠিন হয়ে গেছে। আমি জানি না, আমি আসলে বোঝাতে পারছি না। শার্টের হাতা আবার কোনোই পর্যন্ত গুটিয়ে নিল সে। দোকানের আলোতে ওর হাতগুলো সোনালি দেখাচ্ছিল। আমি আসলে সেভাবে বলতে চাইনি। টেবিলের উপর কোনোই রেখে সে দেয়ালের ক্যালেন্ডারের দিকে তাকালো, যেন ক্যালেন্ডার তার হয়ে সব বুঝিয়ে বলে দেবে। উত্তর খুঁজে না পেয়ে সে চোখ বন্ধ করে মাথার ব্যারেট নিয়ে নড়াচড়া করতে শুরু করল। ঠিক আছে, ব্যাপার না, আমি বললাম। মনে হয় আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চেয়েছ। আমি নিজেও সম্ভবত কোথাও বোঝাতে পারবো না। আমি যা বলতে চাই কখনো ঠিকমতো বলতে পারি না, নাওকো বলল। অনেকদিন থেকে এরকম। একটা কথা বলার চেষ্টা করি, অথচ এমন কিছু বলে ফেলি যার মানে গিয়ে দাঁড়ায় পুরোপুরি অন্য কিছু। আবার যদি সেটা ঠিক করতে যাই, তখন আরো খারাপ হয়ে যায়। কি দিয়ে কি শুরু করেছিলাম আমি সব গুলিয়ে ফেলি। ব্যাপারটা অনেকটা এরকম যেন দুজন আমি ছোঁয়াছুঁই খেলছি। অন্য আমিটার কাছে সঠিক শব্দগুলো আছে, কিন্তু তাকে আমি ছুঁতে পারছি না। নাওকো মুখ তুলে সরাসরি আমার দিকে তাকালো। কিছু বুঝতে পারলে? সবারই কম বেশি এরকম হয়, বললাম তাকে। তারা নিজেদের প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু সঠিক শব্দটা খুঁজে পায় না বলে সে বিরক্ত হয়। নাওকুর মনে হলো আমার কথা শুনে নিরাশ হয়েছে। না না, আমি তা বলছি না। কিন্তু সে আর কিছুই বলল না। যাই হোক, তোমার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো, জানালাম তাকে। আমি রবিবার সবসময় ফ্রি থাকি। এরকম হাঁটাহাঁটি করলে আমার জন্য ভালোই হবে। আমরা ইয়াতমানের একটা ট্রেনে চড়লাম। তারপর নাওকো চৌ লাইন ধরে শিনজুকু চলে গেল। সেখানে কোকুবঞ্জির পশ্চিম শহরতলিতে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকে সে। আচ্ছা বলো তো, যাওয়ার আগে বলল সে, আমার কথা বলার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেয়েছ? মনে তো হয়, বললাম তাকে। আমি ঠিক শিওর না। সত্যি কথা বলতে কি, আগে তোমার সাথে যখন দেখা হতো তখন আসলে তোমাকে তেমন একটা কথা বলতে দেখিনি। তা সত্য। যাই হোক, তাহলে তোমাকে রবিবার ফোন করব। আচ্ছা, আমি অপেক্ষায় থাকব। আমি যখন হাই স্কুলের ২য় বর্ষের ছাত্র, তখন নাওকোর সাথে আমার প্রথম দেখা হয়। সেও তখন ২য় বর্ষে পড়ত, কিন্তু অন্য আরেকটা স্কুলে। মেয়েদের একটা মার্জিত স্কুল, যেটা খ্রিস্টান মিশনারিরা চালাতো। এতটাই মার্জিত যে বেশি পড়াশোনাকে সেখানে অমার্জিত হিসেবে দেখা হতো। নাওকো ছিল আমার বেস্ট ফ্রেন্ড এবং একমাত্র বন্ধু কিজুকির গার্লফ্রেন্ড। তারা দুজন প্রায় জন্ম থেকে একজন আরেকজনের সাথে। তাদের বাড়ির দূরত্বও খুব বেশি নয়। ছোটবেলা থেকে যাদের প্রেম থাকে তাদের মধ্যে সম্পর্ক অন্যরকম হয়। অন্য প্রেমিক প্রেমিকাদের মতো তারা একা একা ঘুরতে পছন্দ করে না। সবসময় একজন আরেকজনের বাসায় যাচ্ছে, খাচ্ছে, পরিবারের সাথে মাহাজং খেলছে। আমি ওদের সাথে কয়েকবার ডাবল ডেটে গিয়েছিলাম। নাওকো আমার জন্য এক এক সময় তার এক একজন ক্লাসমেটকে নিয়ে গিয়েছিল। আমরা ৪ জন একসাথে কখনো চিড়িয়াখানায় যেতাম, কখনো পুল খেলতাম, কিংবা হয়তো কখনো সিনেমা দেখতাম। সে যেসব মেয়েদেরকে বাছাই করত তারা সবাই সুন্দরী ছিল, কিন্তু আমার জন্য তারা ছিল একটু বেশি মার্জিত ধরনের। আমি আমার স্কুলের একটু অভদ্র ধরনের মেয়েদের সাথে বেশি ভালোভাবে মিশতে পারতাম।
নাউকো যাদেরকে নিয়ে আসতো তাদের মাথায় কি ঘুরছে আমি কিছুই ধরতে পারতাম না। তারাও হয়তো আমার কিছুই বুঝতো না। বাধ্য হয়ে একসময় কিজুকি আমার জন্য বান্ধবী খোঁজা ক্ষান্ত দিল। তখন থেকে আমরা তিনজন একসাথে ঘুরতে যেতাম, কিজুকি, নাউকো এবং আমি। অস্বাভাবিক শোনালেও আমরা অস্বস্তি বোধ করতাম না, বরং চতুর্থ আরেকজনকে থাকলেই মনে ঝামেলা মনে হতো। অনেকটা টিভি শোর মতো ছিল আমাদের অবস্থা। কিজুকি ছিল মেধাবী উপস্থাপক, নাউকো তার সহকারী। কিজুকি যে কোনো কিছুর মধ্যমণি হওয়ার যোগ্য ছিল। ওর টিটকারি মার্কা কথাবার্তা লোকজন কখনো কখনো অভদ্রতা হিসেবে ধরে নিত, কিন্তু আসলে সে খোলা মনের অধিকারী ছিল। সে আমার আর নাউকোর সাথে কৌতুক বা কথাবার্তা সমান ভাগে বলতো, যাতে আমরা কেউ নিজেদের বঞ্চিত মনে না করি। যদি আমাদের কেউ একটু বেশি চুপচাপ থাকতাম, তাহলে সে তার পুরো মনোযোগ দিয়ে তাকে দিয়ে কথা বলিয়েই ছাড়ত। যতটা না মনে হচ্ছে, তার চেয়ে আসলে ব্যাপারটা অনেক কঠিন। সে প্রতি সেকেন্ডে সব খেয়াল রাখত আর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিত। ওর মধ্যে আরেকটা ব্যাপার ছিল, ও কিভাবে জানি কারোর সাথে কথা বলার মধ্যেও কিছু একটা মজার ব্যাপার বের করে ফেলতে পারত। ওর সাথে কথা হলে আপনার মনে হবে আপনি আসলে খুবই ইন্টারেস্টিং একজন মানুষ, সেটা আপনি এতদিন টের পাননি। এত কিছুর পরেও কিজুকো আসলে এক ফোঁটাও সামাজিক ছিল না। আমি ছিলাম স্কুলে তার একমাত্র এবং আসল বন্ধু। আমার কখনো মাথায় ঢোকেনি যে ওর মতো এরকম একটা চটপটে ছেলে কোনো একজন অন্য লোকের সাথে না মিশে শুধু আমাদের তিনজনের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটাও বুঝতে পারিনি সে কেন আমাকে বন্ধু হিসেবে নিয়েছিল। আমি খুবই সাধারণ একটা ছেলে, গান শুনি, বই পড়ি। কিজুকির মনোযোগ পাওয়ার মতো তেমন কিছু ছিল না আমার মধ্যে। যাই হোক, তবু আমরা খুব ভালো মানিয়েছিলাম। ওর বাবা ছিলেন নামকরা ডেন্টিস্ট। তার দক্ষতা আর পরিশ্রম দুটোই অনেক উঁচু ছিল। আগামী রবিবার ডাবল ডেট করতে চাও? আমাদের পরিচয় হওয়ার কিছুক্ষণ পরে এসে বলল, আমার গার্লফ্রেন্ড গার্লস স্কুলে পড়ে, ও তোমার জন্য একটা কিউট মেয়ে নিয়ে আসতে পারবে। শিওর, আমি বললাম। আর সেভাবেই প্রথম নাউকোর সাথে আমার দেখা হলো। আমরা তিনজন একসাথে অনেক সময় কাটিয়েছি, কিন্তু কখনো যখন কিজুকি রুম থেকে কোনো কারণে বাইরে গেছে, আমি আর নাউকো অস্বস্তিতে পড়ে যেতাম। কথা খুঁজে পেতাম না। কি নিয়ে কথা বলা যায় তা আমাদের মাথায় আসতো না। আমরা হয়তো পানি খেতাম, নরম খেলনা নাড়াচাড়া করতাম, আর অপেক্ষা করতাম কখন কিজুকি ফিরে এসে আমাদের এই অবস্থা থেকে উদ্ধার করবে। নাউকো এমনিতেও বেশি কথা বলতো না, আর আমি কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করি। তাই আমরা দুজন একসাথে হলে অস্বস্তি হওয়া স্বাভাবিক। এমন না যে আমরা মিশতে পারছি না, আমরা খালি কথা বলার কিছু পাই না। কিজুকির মৃত্যুর পর নাউকোর সাথে আমার শুধু একবার দেখা হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ার 2 সপ্তাহ পর আমরা একটা কফি শপে গেছি। কিছু ছোটখাটো ব্যাপার ছিল যেগুলো নিয়ে কথা বলার মতো অল্প সময় শেষ হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার, কিন্তু বিশেষ লাভ হয়নি। আর নাউকো যখন কিছু বলছিল, ওর স্বর অন্যরকম ছিল, যেন রেগে আছে। আমার কোনো ধারণা ছিল না ও কেন আমার উপর রেগে থাকবে। এরপর প্রায় 1 বছর ওর সাথে আমার দেখা হয়নি, ওই দিনটুকুর লাইনে দেখা হওয়ার আগ পর্যন্ত। নাউকো আমার সাথে রাগ করে থাকতে পারে, কারণ সর্বশেষ যেই ব্যক্তিটি কিজুকিকে জীবিত দেখেছে সে হলো আমি, সে নয়। এটা হয়তো সেরকম কিছু না, কিন্তু কম বেশি আমি বুঝতে পেরেছিলাম ওর মনের অবস্থা। ওর সাথে আমি অবস্থান বদলাতে পারলে অবশ্যই করতাম, কিন্তু যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। এখন তো আর কিছু করার নেই। সময়টা ছিল মে মাসের একটা চমৎকার দুপুর। দুপুরের খাওয়ার পর কিজুকি বুদ্ধি দিল
ক্লাস ফাঁকি দিয়ে পুল খেলতে যাওয়ার অথবা অন্য কিছু করার। আমার ক্লাস করার তেমন ইচ্ছে ছিল না, তাই আমরা দুজন স্কুল পালালাম। পাহাড় বেয়ে নেমে হারবারের কাছে একটা বিলিয়ার্ড পার্লারে আমরা 4 দান খেললাম। প্রথম দান সহজ ছিল, আমি জিতেছিলাম। এরপর ও সিরিয়াস হয়ে গেল, আর বাকি 3টা ও জিতল। আমাদের নিজেদের নিয়ম অনুযায়ী আমাকে পুরো খরচ দিতে হলো। কিজুকি খেলায় একটাও ভুল করল না, যেটা খুবই অস্বাভাবিক ছিল। খেলার পর আমরা ধূমপান করলাম। এত সিরিয়াস কেন আজকে? আমি জিজ্ঞেস করেছিলাম। আমি আজকে হাঁটতে চাচ্ছিলাম না, তৃপ্তির হাসি দিয়ে কিজুকি বলেছিল। সেই রাতে কিজুকি তার গ্যারেজে আত্মহত্যা করল। তার অ্যান 360 গাড়ির এক্সস্ট পাইপের সাথে রাবারের পাইপ লাগিয়ে জানালা দিয়ে ঢুকিয়ে ইঞ্জিন চালিয়ে দিল। আমার কোনো ধারণা নেই ওর মারা যেতে কতক্ষণ লেগেছিল। ওর বাবা মা বাইরে যাচ্ছিলেন অসুস্থ এক আত্মীয়কে দেখতে। গাড়ি বের করার জন্য গ্যারেজ খুলে দেখলেন কিজুকি মৃত। গাড়ির রেডিও চলছিল, গ্যাস স্টেশনের একটা রিসিপ্ট ওয়াইপারের সাথে লাগানো। কিজুকি কোনো সুইসাইড নোট রেখে যায়নি। আত্মহত্যা করার কোনো কারণও কেউ ভেবে বের করতে পারেনি। যেহেতু আমি শেষ তাকে জীবিত দেখেছিলাম, পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করল। আমি বলেছিলাম কিজুকি আত্মহত্যা করতে পারে এরকম কোনো ইঙ্গিত আমি পাইনি। সে বরাবর যেরকম ব্যবহার করে সেরকমই ছিল সেদিনও। আমার আর কিজুকির ব্যাপারে পুলিশের বাজে একটা ধারণা হয়েছিল। তাদের ভাবটা এমন ছিল যেন স্কুল ফাঁকি দিয়ে যারা পুল খেলতে যায় তাদের এভাবেই মরা উচিত। পত্রিকায় ছোট একটা খবর হলো, তারপর চাপা পড়ে গেল বিষয়টা। কিজুকির বাবা মা তার লাল অ্যান 60 গাড়িটা সরিয়ে ফেলল। কিছুদিন পর স্কুলের ডেস্কের উপর রাখা ছিল সাদা ফুল। আমার গ্র্যাজুয়েশন এবং কিজুকির আত্মহত্যার মধ্যে 10 মাস আমি কোথাও নিজেকে মেলাতে পারছিলাম না। স্কুলের এক মেয়ের সাথে শুরুতে দেখা করেছিলাম, কিন্তু সেটা 6 মাসের বেশি গড়ায়নি। তার কোনো কিছুতেই আমার আগ্রহ জাগত না। টোকিওর এমন একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আবেদন করলাম যেখানে ভর্তি পরীক্ষায় আমাকে বিশেষ কষ্ট করতে হবে না, আর তাই হলো। মেয়েটা আমাকে টোকিও যেতে না করেছিল। টোকিও এখান থেকে মাইল 25 দূরে। মিনতি করেছিল সে, কিন্তু আমাকে তখন যে করেই হোক কোবে থেকে বের হতে হবে। আমি তখন এমন কোথাও একটা নতুন জীবন শুরু করতে চাইছিলাম যেখানে সবাই অচেনা। তুমি আমার থেকে সব পেয়ে গেছো, তাই এখন আমাকে নিয়ে একটুও ভাবছো না, কাঁদতে কাঁদতে বলল সে। এটা সত্যি না। আমি বোঝানোর চেষ্টা করলাম। আমি শুধু এই শহর থেকে পালাতে চাই। কিন্তু সে আমাকে বোঝার মতো মেয়ে ছিল না। সুতরাং আমরা আলাদা হয়ে গেলাম। অন্য সব মেয়েদের চেয়ে অনেক ভালো ছিল সে। আমি তার সাথে কি খারাপটা করলাম ভাবতে ভাবতে টোকিওর বুলেট ট্রেনে উঠে বসলাম। খারাপ লাগছিল, কিন্তু ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। বরং চেষ্টা করেছিলাম ওকে ভুলে যাওয়ার। ডর্মে নতুন জীবন শুরু করার সময় একটা জিনিসই করার ছিল আমার, তাহলে সবকিছু সিরিয়াসলি নেওয়া বন্ধ করা। নিজের এবং বাকি সবকিছুর মধ্যে একটা দূরত্ব বজায় রাখা। সবুজ পুল টেবিল, লাল অ্যান 360, স্কুলের ডেস্কের সাদা ফুল, শ্মশান থেকে ওঠা সাদা ধোঁয়া, আর পুলিশ স্টেশনের টেবিলের বড় পেপার ওয়েটগুলো মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। প্রথম প্রথম মনে হচ্ছিল সম্ভব, কিন্তু যতই ভুলে যেতে চায় না কেন, ভেতরে কোথাও না কোথাও সেগুলো হালকা বাতাসের মতো রয়েই যায়। যত সময় যেতে থাকলো, সেগুলো হালকা থেকে গাঢ় হতে লাগলো। সেগুলো যেন কোথায় রূপান্তরিত হতে শুরু করলো। অনেকটা এরকম, মৃত্যুর অস্তিত্ব আছে, কিন্তু জীবনের বিপরীত হিসেবে নয়, বরং জীবনের অংশ হিসেবে। কথায় গতানুগতিক শোনালেও আমি যা উপলব্ধি করতাম
তার কোনো শব্দ ছিল না, বরং ছিল আমার ভেতর অদৃশ্য কোনো গিঁট। মৃত্যুর অস্তিত্ব আছে পেপার ওয়েটের মধ্যে, বিলিয়ার্ড টেবিলের 4টা লাল আর সাদা বলের মধ্যে, আর আমরা প্রতিনিয়ত এর মধ্যে নিঃশ্বাস নিই। ফুসফুসে পাতলা ধুলো যেভাবে ঢুকে সেরকম। এর আগ পর্যন্ত আমি ভাবতাম মৃত্যু জীবন থেকে পুরোপুরি আলাদা কোনো কিছু, কোনো এক কালো থাবার মতো এসে আমাদের একা করে ফেলে। তখন মনে হতো এটাই সত্যি, জীবন এখানে এই পারে আর মৃত্যু অন্য পারে। আমি ওখানে, ওই পারে নই। যে রাতে কিছুকে আত্মহত্যা করল, তখন থেকে আমি মৃত্যুকে এবং জীবনকে সহজভাবে নেয়ার শক্তি হারিয়ে ফেললাম। মৃত্যু জীবনের বিপরীত কিছু নয়, মৃত্যু আমার মধ্যেই আছে, সবসময় ছিল। যত চেষ্টাই করি না কেন, এই সত্য এড়ানো সম্ভব নয়। মে মাসের সেই রাতে মৃত্যু যখন 17 বছরের কিজুকিকে তুলে নিয়েছিল, একই সাথে আমাকেও তুলে নিয়েছিল। 15 বছর বসন্তে আমার বয়স যখন 18 হলো, বুকের ভেতরে সেই দমবন্ধ অবস্থা থাকা সত্ত্বেও আমি সব রকম চেষ্টা করে গেলাম কোনো কিছুতেই সিরিয়াস না হওয়ার জন্য। সিরিয়াস না হওয়ার সত্য এক কথা নয়, বরং মৃত্যু হলো সত্য, বাস্তব সত্য। আপনি যতই ভিন্ন দৃষ্টিতে দেখার চেষ্টা করেন না কেন, কোনো লাভ নেই। এরকম একটা দমবন্ধ পরিস্থিতির মধ্যে আমি ঘুরপাক খাচ্ছিলাম। এখন যখন সেদিনের কথা ভাবি, মনে হয় সেগুলো ছিল খুবই অস্বাভাবিক। জীবনের সবকিছুই মৃত্যুর চারপাশে ঘুরপাক খায়। আপনারা শুনছিলেন নরওয়েজিয়ান উড গল্পের 3য় পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।